What? What? বিগত প্রায় 50 বছর ধরে ইরানকে নিয়ে একটি ভুল প্রশ্ন করে আসছে বিশ্ব। সবাই ভাবছে ইসলামী প্রজাতন্ত্র ইরান আসলে কি চায়। প্রশ্নটা শুনতে যৌক্তিক মনে হলেও খটকা অন্য জায়গায়। বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের বয়স মাত্র 47 বছর, কিন্তু আধুনিক ও সুসংহত রাষ্ট্র হিসেবে ইরানের ইতিহাস প্রায় 500 বছর পুরনো। ইরান প্রশ্নে এই দুই ইস্যুকে এক করার কারণে ব্যর্থ যুক্তরাষ্ট্র। ভেস্তে গেছে একের পর এক চুক্তি, বারবার হোঁচট খেয়েছে মার্কিন নীতি। সবশেষের প্রমাণ মেলে 2026 সালের 28 ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে। সরকার পতনের লক্ষ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেও তেহরানের নীতি পরিবর্তন করতে পারেনি ওয়াশিংটন। বরং যে জনগণের দাবি আদায়ের অজুহাতে ইরানে হামলা শুরু হয়েছিল, সেই জনগণই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। সাফাভি, কাজার, পাহলভি থেকে ইসলামী প্রজাতন্ত্র, যুগের পরিবর্তনে বদলেছে সরকার, কিন্তু ইরানের ভৌগোলিক অবস্থান আর চালচলনের মূল যুক্তি কখনোই বদলায়নি। এই পরিস্থিতিতে বারবার প্রশ্ন উঠেছে, ইরানের জনগণ কি শাসন ব্যবস্থায় পরিবর্তন চায়? ইরানের মানচিত্র বলছে এটি এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিমে জাগ্রস পর্বতমালা, উত্তরে আলবোর্স পর্বতমালা, মাঝখানে দুনিয়ার অন্যতম কঠিন মরুভূমি। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একেবারে সংযোগস্থলে ইরানের অবস্থান। ইতিহাস সাক্ষী, যুগের পর যুগ ধরে কঠিন শিক্ষা নিয়েছে ইরান। সেটি হলো, ঘরে মুখ লুকিয়ে বসে থাকলে রক্ষা মেলে না। যে শাসকরা নিজেদের সীমানার মধ্যে আটকে ছিলেন, তারা হাতছাড়া করেছেন দেশের অংশ। বিপরীতে সীমানার বাইরে যারা প্রভাব বিস্তার করেছেন, তারাই টিকে গেছেন। বর্তমানে এর বড় প্রমাণ হরমুজ প্রণালী। দুনিয়ার মোট তেলের প্রায় 1/5 পরিবহন হয় এই নৌ রুট দিয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর পর এই রুটে জাহাজ চলাচল সীমিত করায় আগুন লাগে বৈশ্বিক জ্বালানি বাজারে। ভাবা যায়, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে কোনো পারমাণবিক অস্ত্র ছাড়াই 40 দিন লড়েছে ইরান, যেখানে মূল অস্ত্র ভৌগোলিক অবস্থান। ক্ষমতায় শাহ থাকুক আর খামেনি, ইরানের স্ট্র্যাটেজি মূলত 3টি চরম বিশ্বাসের উপর দাঁড়িয়ে। প্রথমত, ইরান মনে করে দুর্বলতা মানেই বিপদে পড়া। 1915 সালে গোপনে ইরানকে ভাগাভাগি করে নিয়েছিল যুক্তরাজ্য ও রাশিয়া। এই অভিজ্ঞতা থেকে ইরানের শাসকরা বুঝেছেন, নিজের শক্তি না থাকলে সার্বভৌমত্ব টিকিয়ে রাখা কঠিন। আজকের ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি এবং আঞ্চলিক প্রভাব সবই আসলে এই ভয় থেকে নিজেদের বাঁচানোর হাতিয়ার। দ্বিতীয়ত, সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় না দেয়া, অর্থাৎ নো কম্প্রোমাইজ নীতি। 1890-এর দশকের তামাক বিদ্রোহ থেকে শুরু করে 1951 সালের তেল কোম্পানির জাতীয়করণ, সবই একই সুতোয় গাঁথা। এমনকি 1976 সালে ইরানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড হেলমস গোপনে হেনরি কিসিঞ্জারকে জানান, পারমাণবিক ক্ষমতা চায় ইরান, কারণ সার্বভৌমত্বে কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না তারা। 2015, 2021 বা 2026 সব পরমাণু আলোচনার ভেতরে মূল কথা ছিল এটি। তৃতীয়ত, নিজেকে গ্লোবাল প্লেয়ার ভাবে ইরান। 1979 সালের বিপ্লবকে সবাই মধ্যপ্রাচ্যের শিয়া আন্দোলন বা ইসলামের উত্থান হিসেবে মনে করে, কিন্তু এর প্রভাব ছিল বিশ্বজুড়ে। এক রাতেই আমেরিকার সবচেয়ে বড় পার্টনার হয়ে গেল পরাশক্তিদের জম। জিম্মি সংকট আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি উলটপালট করে দিল। ইরান ইরাক যুদ্ধে জড়িয়ে গেল ইউরোপ, আমেরিকার গোয়েন্দারা। আর আজ ইরানের তৈরি শাহেদ ড্রোন উঠছে ইউরোপের যুদ্ধক্ষেত্রে। 2026-এর সংঘাত পুরো বৈশ্বিক তেলের বাজারে এবং সামুদ্রিক বীমা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। খামেনি বলেছিলেন, বিপ্লব বিশ্বময় ছড়িয়ে দেয়া হবে। তা করেও দেখিয়েছেন তিনি।
বাইরে থেকে মনে হতে পারে আমেরিকার বন্ধু শাহ এবং আমেরিকার শত্রু ইসলামী প্রজাতন্ত্র একে অপরের সম্পূর্ণ বিপরীত, কিন্তু সত্য হলো দুইজনের কৌশলগত চিন্তা হুবহু এক। 1960-এর দশকে শাহের গুপ্তচর সংস্থার মধ্যপ্রাচ্য প্রধান কর্নেল মোস্তফা পাশাই বলেছিলেন, ইরানের মাটিতে রক্তপাত থামাতে হলে আমাদের ভূমধ্য সাগরের তীরে গিয়ে লেবাননের দলগুলোকে সাহায্য করতে হবে, যেন নাসেরবাদের হুমকি ওখানেই আটকে দেয়া যায়। এর ঠিক 50 বছর পর 2016 সালে সিরিয়া ও ইরাকে নিহত যোদ্ধাদের পরিবারকে আয়াতুল্লাহ আলী খামিনি বলেছিলেন, ওরা সিরিয়া ইরাকে গিয়ে যুদ্ধ না করলে শত্রুরা আমাদের দেশের ভেতর ঢুকে পড়ত, আমাদের কেরমানশাহ আর হামেদানে যুদ্ধ করতে হতো। এই দুই বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় ভিন্ন আমলের দুই মানুষের মুখের ভাষা পুরো এক। এমনকি শাহও ঠিক একই যুক্তিতে পারমাণবিক ক্ষমতা চেয়েছিলেন। শাহ ওয়াশিংটনকে বলেছিল, আমরা পারমাণবিক ব্যবস্থা তদারকি করব। তখন এর বিরোধিতা করেছিল শাহ, কারণ অন্যের অধীনে থাকতে চান না কোনো ইরানি শাসক। 2026 সালের যুদ্ধেও একই দৃশ্য। পাকিস্তান আলোচনায় সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি তার কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছেন, ইরান অন্যের শর্তে কোনো আলোচনা করবে না। ওয়াশিংটন আর তেল আবিব ভেবেছিল তারা যুদ্ধের মাধ্যমে ইরানকে বাগে আনতে পারবে, কিন্তু খেলার মাঠ বদলে দিয়েছে ইরান। যে যুদ্ধের মাঠ ছিল তেহরান, সেই যুদ্ধের কেন্দ্রে পরিণত হলো হরমুজ প্রণালী, আর পরিণতি হিসেবে চরম অর্থনৈতিক সংকট দেখল বিশ্ব। বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা, সাইবার যুদ্ধ সব ধরনের চেষ্টাই করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ফল হয়েছে উল্টো। ইরানের পরমাণু কর্মসূচি আরও গতি পেয়েছে, আঞ্চলিক যোগাযোগ আরও জোরদার হয়েছে। সবচেয়ে বড় ঐতিহাসিক ট্র্যাজেডি ঘটেছিল 2002 সালে। 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলার পর যুক্তরাষ্ট্রের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ইরান। আফগানিস্তান ইস্যুতে সাহায্য করেছিল এবং বন সম্মেলনে যোগ দিয়েছিল। বড় রাজনৈতিক ঝুঁকি নিয়ে এই সহযোগিতার নীতি গ্রহণ করেছিলেন তৎকালীন ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির মতো সংস্কারপন্থীরা। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার বিখ্যাত এক্সিস অফ এভিল ভাষণে ইরানকে এক কাতারে ফেলে দিলেন। ব্যাস, ইরানিদের পিঠ ঠেকে গেল দেয়ালে। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আক্ষেপ করে বলেছিলেন, কিভাবে এক রাতেই এক সহযোগিতার নীতি আমেরিকার কারণে সংঘাত নীতিতে পরিণত হলো। খামিনির সেই পুরনো ধারণায় সত্যি প্রমাণিত হলো, আমেরিকার সহাবস্থান চায় না, তারা চায় শাসন ব্যবস্থার পরিবর্তন। ফলস্বরূপ ইরান আরও বেশি উগ্র ও প্রতিরক্ষামূলক হয়ে উঠল। পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক সংঘাত থেকে ইরানকে থামাতে হলে দেশটিকে সমস্যা হিসেবে দেখলে চলবে না, একটি পক্ষ হিসেবে বিবেচনায় নিতে হবে তাদের, যার নিজস্ব এবং বৈধ নিরাপত্তার স্বার্থ বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার অধিকার আছে। ইরানকে এমন কোনো শর্ত মেনে নিতে বাধ্য করা যাবে না যা তাদের 500 বছরের ইতিহাস ও কৌশলগত যুক্তির বাইরে, কারণ ইরানের কোনো সরকারই এমন শর্তে রাজি হবে না যা নিজেদের অস্তিত্বকে দুর্বল করে দেয়।